এ পাপ দেহ গুরু পদে কেন করব দান। এ পাপ দেহ গুরু পদে কেন করব দান। এ পাপ দেহ গুরু পদে কেন করব দান। আমার একদম দেবার মতো না বস্তু আছে, নাও যদি করি সম্প্রদায় প্রেম ভক্তি ধর্মপূর্ণ রেখেছি না তোমার জন্য আমি মেঘে খাবো হয়ে তন্ময় আমি মেঘে খাবো হয়ে আমি মেঘে খাবো হয়ে তন্ন মনে করেছি এই বিধান কেন করব দান। এ পাপ দেহ গুরু পদে কেন করব দান। দেখুন এই যে গানখানি আমরা যদি একটুখানি এর ভিতরে প্রবেশ করি তাহলে যে কত মাহাত্ম্য আমরা সবাই উপলব্ধিও করতে পারি। কি বলছে, পাপ দেহ গুরু পদে কেন করব দান। সত্যি সত্যি তো আমি যাকে ভালোবাসি, আমি যাকে শ্রদ্ধা করি, যাকে মানি, আমি একটা খারাপ জিনিস তাকে দিতে পারবো? আমাদের বলা হচ্ছে মতুয়ার এক গুরু ভিন্ন গুরু নাই, মতুয়ার গুরু হরি ক্ষীরোদের সাই। তাহলে আমাদের গুরুকে হরিচাঁদ ঠাকুর তিনি। তাহলে আমাদের জীবনের খারাপ জিনিসটাকে দিয়ে দেব। বৃদ্ধ বাবাকে নিয়ে যদি কোনো যুবক বাজারে যায় আর 20 কিলো বাজারের দুটো ব্যাগ যদি বাবার হাতে ধরিয়ে দিয়ে নিজে খালি হাতে যায়, তাকে মানুষ বলে? বরং বাবার হাতের কিছু থাকলে সেটা সন্তান বয়ে নিয়ে যায়, তাকে সুসন্তান বলা হয়। তাহলে আমার জীবনের পাপ তাপ কেন আমি ঠাকুরকে দেব? অশ্বিনী করেছে মানা, এটা কোনো সুসন্তানের কর্তব্য না, কোনো ভক্তের কর্তব্য না। যারা স্বার্থবাদী তারা নিজের জীবনের খারাপ জিনিস অন্যকে দিতে চায়, আর যারা প্রকৃতপক্ষে আদর্শবান তারা নিজের জীবনের খারাপ অন্য কাউকে দিতে চায় না, বরং অন্যের বোঝা নিজের মাথায় বহন করে।
তাহলে কত বড় তত্ত্ব। এ পাপ দেহ গুরুপদে কেন করবো দান। মানুষ তো ভক্ত, ভগবানের কাছে গিয়ে চায়, ভগবানের কাছে কিছু চাওয়া লাগে না। অশ্বিনের গান আছে না, আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে সে কর্ম করে, হারে এমন নফর দেখি নাই। তাহলে হরিচাঁদের কাছে তো কিছু চাওয়া লাগে না, তিনি মানসিক অবস্থা বুঝে, মনের চাহিদা বুঝে কর্ম করে, যা লাগে ভক্তের দ্বারে দ্বারে তিনি নিজে হাতে এসে তা দান করেন। তার কাছে কিছু চাওয়া লাগে না। আজকে আমরা মানুষ হিসেবে সমাজে যে প্রতিষ্ঠা লাভ করেছি, আমরা কি ঠাকুরকে বলেছিলাম? আমরা জানতাম, কিন্তু তিনি একটা শিশু সন্তানকে পিতামাতার যত্ন করে যেমন বড় করে, এই গোটা সমাজটাকে তিনি সন্তানের মতন লালন পালন করে হাতে ধরে তাদের অগ্রগতির পথে পৌঁছে দিয়েছেন। যাদের দেখার কেউ ছিল না। আমরা অনেক পতিত পাবনের নাম শুনেছি, কিন্তু পতিতকে কেউ উদ্ধার করেননি। অনেক দয়ালের নাম শুনেছি, কিন্তু এই অন্ধ আতুর নিষ্পেষিত নির্যাতিত মানুষের হাত ধরে কেউ টেনে তোলেনি। তিনি এসে নিজ গুণে আমাদের হাতে ধরে টেনে তুলেছেন, মরা দেহে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। তাই বলছে, সুখ শান্তি তোমায় দিয়ে অধর্ম শান্তি লয়ে আমি সুখ শান্তি তোমারি অধর্ম শান্তি লয়ে ওই আমি থাকবো মহা পাপী হয়ে, আমি থাকবো মহা পাপী হয়ে, তবু না দেহ করব না। কেন করবো দান, এ পাপ দেহ গুরু মাকে আমার প্রণাম জানাই। তিনি 100টি টাকা দিয়ে আশীর্বাদ করলেন, আমি আশীর্বাদ মাথায় পেতে নিলাম। দেখুন কত সুন্দর কথা। বলছে পাপ দেহ তোমাকে দেব না, কি দেব না? আমার সুখ শান্তি। তাই বলছে সুখ শান্তি তোমায় দিয়ে, অধর্ম অশান্তি লইয়ে। আমার সুখ শান্তি, আমার জীবনের যা ভালো যদি পারি আমি তাই তোমাকে দেব। আমার জীবনের কোনো খারাপ জিনিস তোমাকে দেব না। তাই বলছে পবিত্রময় তব অঙ্গ বহিতেছে প্রেম তরঙ্গ। পবিত্রময় প্রেম তরঙ্গ। ওই আমি কেন করব সে
সে ভাব ভঙ্গ আমি কেন করব, সে ভাব ভঙ্গ এ দেহ পাপেতে পাশা। নারকী হইয়া রব তবু না পরশিব নারকী ওই আমি যেমন ব্যক্তি তেমনি রব, আমি যেমন ব্যক্তি তেমনি রব, ও পদে নিতে চাই না মহানন্দে বাক্য লয়ে দুঃখের পাশা পক্ষে দিয়ে হায়রে মহানন্দে বাকুলিয়া দুঃখের পাশা পক্ষে লয়ে এবার অশ্বিনী থাক চাতক হয়ে অশ্বিনী থাক চাতক হয়ে করিস না অন্য বাড়ি কেন গানের ভাব ছেড়ে এবার ভূমিকাতে যাই, বসে বসে শ্রবণ করুন আপনারা সবাই। যে কয়েকটি প্রশ্ন আমায় গো সেজন করে গেছে দান, বসে বসে শ্রবণ করেছেন ভক্ত সুমহান। এবার একটি গুরুত্বপূর্ণ আলোচনা গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে বলছি। তাকে বাবা বলা হয়, জাতির জনক বলা হয়, পঞ্চপিতা আমরা জানি, কিন্তু মহানন্দ হালদার লিখলেন ভালো ভালো শব্দ তার জীবনে তা ছিল কিনা। দেখো, গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে যা লেখা হয়েছে তা অনেকটা কম লেখা হয়েছে। একজন বড় মানুষকে সঠিকভাবে বিশ্লেষণ করতে গেলে তার সমকক্ষ হওয়া দরকার। মহানন্দ হালদারকে আমি প্রণাম জানাই, কিন্তু তো গুরুচাঁদ ঠাকুরের সমকক্ষ নন।
তাই তিনি যা লিখেছেন অনেক কম লেখা হয়ে গেছে। কারণ মানব জীবনে সবচাইতে যেটা বড় প্রয়োজন, সেই তত্ত্ব গুরুচাঁদ ঠাকুর করেছিলেন আয়োজন, ইতিপূর্বে কেউ কোনোদিন করেনি। কারণ হরিচাঁদ ঠাকুর ধর্মের আবিলতা পরিষ্কার করে মানব ধর্ম দিল, আর গুরুচাঁদ ঠাকুরকে একটা দায়িত্ব অর্পণ করেছিল। আমি তো ধর্মের কলুষতা, আড়ম্বর এগুলো ভেঙে দিয়েছি। তুমি এই যে লাঞ্ছিত বঞ্চিত মানুষ, এদেরকে পড়াশোনা শিখিয়ে, লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করবে, তারা যাতে মাথা উঁচু করে জগতের বুকে আত্মমর্যাদার সহিত তারা বসবাস করতে পারে। এতদিন ধরে এই কর্মটি কেহই কোনদিন করে নাই। ইতিহাস ঘেটে আপনারা একটু দেখতে পাবেন সবাই। আসলে ইতিহাস আমাদের অনেক কিছু সাক্ষ্য বহন করে। আজকে আমরা ভারতবর্ষে বসবাস করছি, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে, কিন্তু সামগ্রিকভাবে আমরা সাধারণ মানুষ কি স্বাধীনতা পেয়েছি? দেখবেন রাজনৈতিক ক্ষমতা বলে এক পুষ্কে নেতাও সে কত রকমের বড় বড় কথা বলে, বলে না রাস্তার মোড়ে দাঁড়িয়ে। হয়তো জানি চুরি করে, সাজরামি করে, মাতলামি করে, তবুও পার্টির জোরে তার ক্ষমতা বেশি। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। এরকম সঠিক ইতিহাস, সঠিক কথা বলাও আমাদের পক্ষে সমস্যা। তাই গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে এরা আলোচনা করে না, কারণ এত বড় মহান ব্যক্তি জগতে তুলনা চলে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। এতদিন যারা ভণ্ড, শিক্ষাকে কুক্ষিগত করে রেখে তারা ৮০-৯০% মানুষকে বুলডেজার চালিয়েছে তাদের উপরে, তাদেরকে নিষ্পেষণ করে তাদেরকে শুষে খেয়েছে। তাই গুরুচাঁদ ঠাকুর এই মানুষদের সবচাইতে বড় হাতিয়ার শিক্ষাকে হাতে তুলে দিল, যে শিক্ষায় শিক্ষিত হয়ে মাথা তুলে দাঁড়ালো। আমাদের সমাজ কেন গো আমি বলি সবার ঠাই, সেই গুরুচাঁদের শিক্ষায় শিক্ষিত কিন্তু আমি দেখতে পাই। কেমন জানেন, এই যে আমাদের ভারতীয় সংবিধান, এই সংবিধানে দেখবেন সবার শিক্ষার অধিকার আছে। এই যে ভারতবাসী সব মানুষের শিক্ষার অধিকার, এটা কিন্তু আমাদের সমাজে ছিল না। গুরুচাঁদ ঠাকুর শিক্ষার আন্দোলনে যখন সমস্ত মানুষের মনে একটা শক্তি এলো, না আমাদের ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারে, তারাও বড় বড় জায়গায় পৌঁছাতে পারে, আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার ঘরে ঘরে হতে পারে, এটা কোথা থেকে পেয়েছে? আর এই যে গুরুচাঁদ ঠাকুরের আন্দোলন বাবা সাহেব সংবিধানে লিখে দিয়েছে। তাই আমাদের দেখবেন সরকারি খরচায় লেখাপড়া শেখানো হয়, হয় না প্রাইমারি শিক্ষা? যদিও বা শিক্ষার অবস্থা এখন দুরবস্থা হয়ে গেছে, কিন্তু এই যে শিক্ষা আন্দোলন, এটা আমার গুরুচাঁদের আন্দোলন। এই যে বাক স্বাধীনতা, সত্য কথা বলা, আমি বলি সবার ঠাই, এটাও কিন্তু হরি গুরুচাঁদের কাছে আমরা পাই। দেখেন আজকে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই দেশে
বহু আন্দোলন হয়েছে, সাধারণ মানুষ করেছে, তাদের নাম পাওয়া যায়। আপনারা জানেন এই দেশে প্রথম ইংরেজদের বিরুদ্ধে কারা আন্দোলন করেছিল? সাঁওতালরা, মুন্ডারা, আদিবাসীরা। কেন? ইংরেজরা আর জমিদার জোয়ারদাররা মিলে তাদের সকল কিছু কেড়ে নিত, তারা সর্বহারা হয়ে ঘুরিয়া বেড়াতো। তাহলে তারা আন্দোলন করেছিল। তখন কিন্তু এই যারা বড় বড় বিপ্লবী, এরা তাদের পাশে দাঁড়ায়। এই সাধারণ মানুষের প্রকৃতপক্ষে উন্নয়নের জন্য বাবুরা কোনোদিন কাজ করেন। তাহলে এই সাধারণ মানুষ আপনি যদি ঘুরে না দাঁড়ান তাহলে সম্ভব না। তাই গুরুচাঁদ ঠাকুর কি বলেছিলেন? জাতিবিদ্যা, জাতিমান, জাতি মোর ভগবান, জাতি ছাড়া অন্য কিছু নাই। জাতির উন্নতির লাগি সবে হও স্বার্থত্যাগী, এই আমি চাই। তাহলে তিনি জাতিকে ভগবান রূপে দেখেছিলেন। যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই। কি বলবো সবার কাছে? কারণ এই দেশটা কারা চালাচ্ছে? সেখানে যদি আপনার জাতির মানুষ যেতে না পারে, আপনার কথা বলবে? বলবে না। তাই বলছে দেশের শাসনতন্ত্র কোন পথে চলে কিছু নাহি বোঝা যায়, চাকুরি না পেলে। যারা চাকরি বাকরি করেন তারাই জানতে পারে সরকার আমাদের জন্য কি কি জিনিস দিচ্ছে আর কি কেড়ে নিচ্ছে। তাই বলছে কথা ধরো, তোমরা লেখাপড়া শিক্ষা করো, ওই রাজনীতির অলিন্দে ঢোকো, ঢুকে দেখো সরকার আমাদের জন্য কি কি ভালো মন্দ কি তৈরি করছে। এর বড় হাতিয়ার শিক্ষা, যে শিক্ষায় আমাদের ছিল না। বলি তোমার ঠাই ওই গুরুচাঁদের কাছে আমরা কিন্তু সেই শিক্ষা পাই। তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড। কি বলবো সবার ধারে এই শিক্ষার জন্য তিনি বলেছিলেন ডাক দিয়ে সবারে, বাঁচি কিংবা মরি তাতে কোনো দুঃখ নাই, গ্রামে গ্রামে পাঠশালা করে যেতে চাই। আমি বাঁচি আর না বাঁচি গ্রামে গ্রামে পাঠশালা করে যাব। তুমি বলেছো তিনি কোন পিতা? তিনি ভয়োত্রাতা, আশ্রয়দাতা, অন্নদাতা, শিক্ষাদাতা। মানুষের মানব ধর্ম প্রতিষ্ঠা করে আত্মমর্যাদায় তারা ভূষিত হয়ে মাথা উঁচু করে বাঁচবে, তার নেতা। শিক্ষাবিদ কেন বলে জানো? শিক্ষাবিদ খালি পণ্ডিত হলে হয় না, সে পণ্ডিত অর্জন করতে পারে, কিন্তু শিক্ষা যে বিস্তার করে, যারা অশিক্ষিত, যারা লেখাপড়া জানে না, তাদের ঘরে যে শিক্ষা প্রবেশ করায় তাকে শিক্ষাবিদ বলবে না। কি বলবো তোমার ঠাই? আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আমার গুরুচাঁদ ঠাকুরের সমকক্ষ কেউ নাই, কিন্তু তোমরা তা কোনোদিন মূল্যায়ন করো না, সত্যকে চাপা দিয়ে রাখো। কিন্তু আমাদের ঘরে আজকে যেহেতু শিক্ষার আলো প্রবেশ করেছে, আমাদের মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে আজকে বাবা হরিচাঁদ, গুরুচাঁদের নাম উজ্জ্বল করেছে। আজকে আমাদের ইতিহাসে সে জায়গা পেয়েছে। আমাদের এই পশ্চিম বাংলায় দেখবেন ক্লাস 9-10 এর ইতিহাসে হরিচাঁদ, গুরুচাঁদকে পড়ানো হয়। এখানে বলছে প্রায় 4000-এর কাছাকাছি তিনি জীবিত থাকতে স্কুল পাঠশালা তৈরি হয়েছিল। সারা পৃথিবীতে এমন কোন মনীষী নাই যে এত শিক্ষা গৃহ নির্মাণ করেছে। বলি তোমার কাছে এই জন্য বড় আসন আমাদের পেয়েছে। বলছে তিনি বাবা কেন? জাতির জনক। কি করে জাতির জনক জানো? একটা ঘটনা বলবো সবার পরে। বলি সবার ঠাই বসে বসে শ্রবণ করুন আপনারা সবাই। গোপালপুর দাঙ্গার কথা আপনারা শুনেছেন? পূর্ববঙ্গে ফরিদপুরে। এটা হচ্ছে 1907 সাল কি 8 সালের ঘটনা। তখনও আমাদের চন্ডাল বলা হতো, আমরা তখনও নমশূদ্র, কাগজে কলমে হইনি। তো একটা খেলা নিয়ে মুসলমানদের সাথে নমদের গন্ডগোল বাঁধে। যখন নমদের সাথে গন্ডগোল হয়েছিল, বলি সবার ঠাই
মারামারি হয়েছিল সেখানে আপনাদের জানাই। এমন মারামারি হয়েছিল বেশিরভাগ মুসলমানরা ঘায়েল হয়েছে। এইবার যখন মুসলমানরা ঘায়েল হলো, তাদের গিয়ে কেউ বুদ্ধি দিয়েছিল, যাও এদের নামে কেস করো। কি কেস করবে না, এরা হচ্ছে সাম্প্রদায়িক এবং জন্মসূত্রে হেরিডিটি ক্রিমিনাল, অপরাধী। এরা পরম্পরায় অপরাধী, কারণ এরা আমাদের মুসলমান সম্প্রদায়কে ঘায়েল করেছে। তৎকালীন দিনে মুসলমানদের মধ্যে যারা প্রভাবশালী, তারা গিয়ে এদের নামে কেস করিয়াছিল। সেই খবর যখন ওই যে নমরা পেয়েছিল, তারা ভয় পেয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে মিনতি জানায়, এইবার বলো বাবা আমাদের কি হবে উপায়। ও বাবা, এবার আমাদের কি উপায় হবে? কারণ 1876 সালে ক্রিমিনাল অ্যাক্ট বলে একটা অ্যাক্ট তৈরি হয়। সেটা কিসের জন্য না, 1786 সালে। কারণ এই যে আদিবাসী সাঁওতাল মুন্ডা, এরা যে আন্দোলন করেছিল যে তারা যে বনে জঙ্গলে বসবাস করে, তা দিয়ে দিয়েছিল জমিদারের কাছে। তাদের জমি জায়গা কেড়ে নিয়ে তাদেরকে সর্বহারা করে তাদের উপরে যে লাঞ্ছনা গঞ্জনা হতো, তার বিরুদ্ধে তারা যে আন্দোলন করেছিল, তাদেরকে দমন করবার জন্য ইংরেজদের একটা আইন করেছিল, ক্রিমিনাল অ্যাক্ট। সেখানে একজন দুইজনের নামে কেস হতো না, পুরো সম্প্রদায় ধরে, একটা জাতিকে ধরে তার নামে কেস করে দেওয়া হতো। প্রায় ভারতবর্ষে 250টা জাতির উপরে কেস হয়েছিল। 150খানা জাতি ওই কেসে পড়ে তারা সবকিছু হারা হয়েছিল। এই নমশূদ্র আজকে যারা, তাদের নামেও সেই কেস দেওয়া হয়। নমশূদ্র সকলে কিন্তু পেয়ে গেল ভয়। ওই মারামারি যখন হয়েছিল তখন গুরুচাঁদ ঠাকুর ওড়াকান্দি ছিলেন না। যারা নেতা, তারা গুরুচাঁদের কাছে গিয়ে প্রণাম দিয়ে বললেন সেই কথা, বাবা আমরা তো এই কাজ করেছি, আমাদের নামে কেস হয়েছে। যদি গভর্নমেন্ট এখানে পেটানো পুলিশ পিকেট বসায়, পিটানো পুলিশ খুব ভয়ঙ্কর। এই রাষ্ট্রপতি শাসন করলে যেমন মিলিটারিরা যা করে, ওই পেটানো পুলিশ সেই সময় তাই করত। ওরা যাকে ধরবে তাকে মেরে হাড়গোড় গুঁড়ো করে দেবে, আর অ্যারেস্ট হয়ে গেলে সে আর জামিন পাবে না। ওই কেস লাগু হলে আপনি আপনার এলাকার বাইরে যেতে পারবেন না, রাজপথে উঠতে পারবেন না, লেখাপড়া পারবেন না, সরকারি কোনো সুযোগ সুবিধা পাবেন না, কোনো কাজ রাজকাজে যুক্ত হতে পারবেন না। সব দিক দিয়ে আপনাকে খর্ব করে শুধুমাত্র ওখানে বন্দি করে রাখা হবে। খাঁচায় বন্দি করে রাখি যেরকম পশুদের, সেই রকম। এর হাত থেকে বাঁচার কি উপায় আছে? গুরুচাঁদ ঠাকুর বলছে, এখন এসেছো কেন আমার কাছে? একজনে একটা কটু কথা বললে তাকে ভাই বলে চলে এলে অসুবিধা কোথায়? মারপিট করতে হবে কেন? নমশূদ্র তোমরা গিয়ে হও বিদ্বান, সমাজে প্রতিষ্ঠা পাবে। তাহলে গুছিবে অজ্ঞান, তাহলে তোমরা বিদ্বান হও। আমি এতদিন ধরে সবাইকে বলেছি তোমরা কিছু পয়সা দাও, আমি উচ্চ বিদ্যালয় করব, ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম না তো হাই স্কুল করব। তখন তো ইংলিশ মিডিয়াম আলাদা ছিল না। তোমরা সহযোগিতা করো, কেউ আসনি। আমি তোমাদের এই কেসের হাত থেকে বাঁচাবো। আমি স্কুল করব, হাই স্কুল করব, উচ্চ বিদ্যালয় করব, তোমরা টাকা দিতে পারবে? দেখেন গুরুচাঁদ ঠাকুরের লক্ষ্যটা কি? যত কিছু ঘটে যাক না কেন, তার মধ্যে দিয়ে এই জাতিকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করতে হবে, এই উদ্দেশ্য তার। সবাই বলল, হ্যাঁ বাবা আপনি যা বলবেন আমরা তাই করব। বলছে ঠিক আছে, তোমরা বাড়ি চলে যাও, আমি দেখছি।
মিট সাহেবকে ডাক দিয়ে তখন ঠাকুর গুরুচাঁদ নির্দেশ দেয়, মিট সাহেব চলে যাও তুমি এখন কলকাতায়। কারণ কলকাতা তখন ভারতের রাজধানী, বড় লাট মেজো লাট সবাই এখানেই থাকেন, সুপ্রিম কোর্ট কলকাতা। তুমি গিয়ে খবর নাও যে এই কেসের সরজমিনে তদন্ত করতে কে আসবেন, আর যে আসবে তাকে আগে ঠাকুর বাড়িতে নিয়ে আসবে, আমি তার সাথে কথা বলতে চাই। এই কথা বলার পরে মিট সাহেব রওনা করে কলকাতাতে গেল। 7 দিন পরে কলকাতা থেকে ঘুরিয়া আসিল। গুরুচাঁদ ঠাকুরকে সে বলছেন, মিট সাহেব আগামী 4 দিনের পরে পুলিশ কমিশনার, এখানকার এসডিও, এসপি, ডিএসপি, থানার বড়বাবু, এরা সবাই সরজমিনে তদন্ত করতে আসবেন। বলছে সে তো ভালো, তা তুমি কি তাদের বলেছো যে তাদের আগে ঠাকুর বাড়িতে আনবে? বলছে সে আনা যাবে, কিন্তু আর আসবে কি করে? যেখানে লঞ্চ থেকে নামবে সেখান থেকে এই ওড়াকান্দি আসার তো কোনো রাস্তা নেই, 4 মাইল রাস্তা। এই 4 মাইল রাস্তা কি সাহেবরা পায়ে হেঁটে আসবে? গুরুচাঁদ ঠাকুর বললেন, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। সবাইকে ডাক দিলেন, এই তোমরা চলে এসো। হাজার হাজার সবাই গিয়ে সেখানে উপস্থিত হলেন। কি বাবা? বলছে বাবা আগামী 4 দিনের মাথায় কমিশনার থেকে বড় বড় অফিসাররা তারা সরজমিনে তদন্ত করতে আসবে। তারা যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের উপরে এই কেসের ফয়সালা হবে। তো তাদের আমি ঠাকুর বাড়িতে আনবো, তাদের সাথে আমি এখানে ঠাকুর বাড়িতে বসে কথা বলবো, কিন্তু তাদের কি করে আনবো? এখান থেকে তো কোনো রাস্তা নেই। তোমরা এই 3 দিনের মধ্যে এই 4.5 মাইল রাস্তা মাটি কেটে বড় করে চওড়া করে বেঁধে দিতে পারবে? বলছে হ্যাঁ বাবা পারবে। তাহলে কত মানুষ? 4 মাইল রাস্তা, একটা ঘোড়ার গাড়ি আসবে, মিনিমাম 10 ফুট তো লাগবে। তাহলে 10 ফুট চওড়া করে, আর ওখানে 12-14 হাত জল, প্রায় 20 ফুট উঁচু করে রাস্তা বেঁধে দেবে, সেই রাস্তাতে আসবে। তাহলে কত মাটির দরকার, কত জায়গার দরকার? গুরুচাঁদ ঠাকুরের এক কথায় সবাই রাস্তা দিয়ে দিয়েছে, এবং হাজার হাজার মানুষ 24 ঘন্টা ধরে মাটি কেটে সেই রাস্তা 3 দিনের মধ্যে বেঁধে দিয়েছে। সেই রাস্তা বেঁধে 2 সাইড দিয়ে কলা গাছ পুঁতে দিল, আবার শুভ বাক্য লিখে লিখে কাগজ টাঙাইয়া দেয়। উন্নত সংস্কৃতি একটা জাতির পরিচয়। একটা জাতির পরিচয় কি? সে উন্নত সংস্কৃতিতে আপনার আচার আচরণ, আলাপ ব্যবহার, তার ধরন, আপনি মানুষকে কেমন করে আপ্যায়ন করবেন, তার উপর দিয়ে বোঝা যাবে আপনার ভিতরে কতটা শিক্ষা আছে, কতটা সংস্কৃতি আছে। গুরুচাঁদ ঠাকুর নির্দেশ দিলেন, শোনো, ভালো ভালো শুভ বাক্য লিখে লিখে টাঙিয়ে রাখবে, দেবদারু গাছ কলা গাছের সাথে দেবে। আর তোমরা ছেলেরা ডুমো কাপড় অর্থাৎ ধুতি আর গেঞ্জি পরে আর ডঙ্কা কাশি নিয়ে ওই সাহেবদের বরণ করে আনতে যাবে। শশীভূষণকে বললেন, শশীভূষণ বাবা, আমার সমাজে যে 17-18 জন আইএ পাস বিএ পাস ছেলে আছে, তাদেরকে সুটকোট পরিয়ে সাহেবদের মতন তোমরা ওই এক গ্রুপ সেজে যাবে। মিট সাহেব যখন পরিচয় করিয়ে দেবে, তুমি সাহেবের ভাষায় আপ্যায়ন কথা বলে তাদেরকে ওয়েলকাম করবে। ভাগে ভাগে সাজিয়ে দিল, মায়েদের ডাক দেয়, ডাক দিয়ে মায়েদের বলেছিল যাই যে সময়। আর মায়েরা কি করবে জানো? ওমা, তোমরা সাদা শাড়ি লাল পেড়ে পরে যখন গ্রামের মধ্যে ঢুকবে,
তোমরা সবাই মিলে উলুধ্বনি, শঙ্খধ্বনি, সিংহাধ্বনি করে তাদেরকে বরণ করে নিয়ে আসবে। লঞ্চ ঘাটে যখন সাহেবরা এসে নামলো, সমস্ত জাতির প্রতিনিধিরা সেখানে ছিলেন। মুসলমান, খ্রিস্টান, ইহুদি, পারসি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, মুসলমান সবাই যখন তার তার সম্প্রদায় থেকে সাহেবকে হ্যান্ডশেক করে কিছু উপহার দিয়ে চলে গেলেন, সবার শেষে মিট সাহেব শশীভূষণকে নিয়ে গেলেন। ওই 17-18 জন শিক্ষিত সুটবুট পরা তাদেরকে নিয়ে, যিনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুরের পুত্র শশীভূষণ। ওরা ইংরেজিতে সম্বোধন করলেন, ওয়েলকাম জানালেন। আর যারা ভক্তরা ছিলেন তারা ডঙ্কা কাশি তালে তালে হরিবোল বলে সাহেবদের ঘোড়ার গাড়িতে তুলে যখন রওনা করলেন, সাহেব ভাবছেন একটু বাজাবে, হয়তো থেমে যাবে, কিন্তু 4 মাইল রাস্তা ওই একইভাবে বাজাতে বাজাতে কীর্তন করতে করতে ঠাকুর বাড়ি এলো। গ্রামের মধ্যে যখন এতে প্রবেশ করেছিল, মায়েরা উলুধ্বনি, শঙ্খধ্বনি, সিংহাধ্বনি করে গো সাহেবদের অভ্যর্থনা যে জানাই, আরো খুশিতে ডগমগ সাহেবরা যে হয়। সাহেবরাও খুশিতে আনন্দে উৎফুল্লিত হয়ে গেলেন। যখন ঠাকুর বাড়িতে গেলেন, ঘোড়ার গাড়ি থেকে নেমে যখন ঠাকুর গদি ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা তো অনেকেই ওড়াকান্দি গেছেন, ওই যে টিনের বড় ঘর, গদি ঘর, ওই গদিঘর থেকে বেরিয়ে সামনে এসে দাঁড়িয়ে আছে। আর ওই রাস্তা দিয়ে যখন, এখন তো পুকুর, তখন হয়তো ওই দিঘি ছিল না ওখানে, কামনা সাগর, ওইখান থেকে যখন ঢুকলেন, গুরুচাঁদকে দেখেই সাহেব দাঁড়িয়ে গেলেন। মিট সাহেব বলছেন, ইনি সেই গুরুচাঁদ ঠাকুর। বলছে, আমি বুঝতে পেরেছি। দেখেই যেন তার মনের মধ্যে ধাক্কা লাগলো, এ কোন মহাপুরুষ। হুশ উড়ে গেছে। উনি আগাচ্ছেন, গুরুচাঁদ ঠাকুর একটু এগোলেন, এগিয়ে বরণকুলো হাতে নিয়ে সাহেবের মাথায় ঠেকিয়ে যখন ওই ফুল, দূর্বা, ধান মাথায় দিলেন, আরো যারা ছিলেন সবাইকে দিলেন। সাহেব জিজ্ঞেস করছে মিট সাহেবের কাছে, মিট এটা কি? এই যে রিচুয়াল, এ তো আগে কোনোদিন দেখি নাই কোথাও, এটা কি? মিট সাহেব বলতে যাবেন, গুরুচাঁদ ঠাকুর মানা করলেন, মিট আমি বলছি। অর্থাৎ গুরুচাঁদ ঠাকুর ইংরেজিও বুঝতেন, উর্দু, পার্সিও বুঝতেন। তিনি সাহেবকে বললেন, সাহেব এই যে কুলোর ভিতরে প্রদীপ আছে, ধুনোয় আছে, ধান দুর্বা দেখিবারে পাই, ইহার কিবা মাহাত্ম্য একটু বলিয়া শোনাই। এই যে কুলোর মধ্যে এতগুলো উপাদান, এটা হচ্ছে প্রতীকী। আমি আশীর্বাদ করলাম যে দেখো, এই যে ধোয়া হচ্ছে ধুনো, এই ধুনোতে মশা মাছি পোকামাকড় থাকলে তারা উড়ে যায়, বিরক্ত করতে পারে না, তোমার গায়ের রক্ত পান করতে পারবে না। আর দুর্গন্ধ হলে কেটে যায়, ধূপের সুগন্ধে সমস্ত জায়গাটা একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। এটা দিলাম এই জন্যে, তোমার যেন কোনো পোকামাকড়, শত্রুরা এসে তোমার ক্ষতি করতে না পারে, আর তোমার জীবনে যেন সবসময় সুগন্ধ ছড়ায়, তোমার যেন সুনাম ছড়ায়, কোনো দুর্নাম যেন না হয়। আর এই প্রদীপটা কেন জানো? প্রদীপ হচ্ছে আলো, যাতে তোমার জীবনে কোনোদিন কোনো অন্ধকার নেমে না আসে। সারা জীবনে যেন আলোকের পথ ধরে তুমি চলতে পারো, তোমার সঙ্গে যারা থাকবে তারাও যেন আলোর দিশা পায়। আর এই যে ধান আছে, এ ধান হচ্ছে অন্ন। আমরা সবাই বেঁচে থাকি এই অন্নের জন্য।
তোমার জীবনে যেন কোনোদিন দুর্ভিক্ষ না আসে, কোনোদিন যেন তোমাকে অভুক্ত না থাকতে হয়, সারা জীবন যেন তোমার খাদ্যের যোগান থাকে। আর এই যে দুর্বা ঘাস, এ হচ্ছে অমর। যখন জলের নিচে চলে যায়, মাটির নিচে পাড়িয়ে দিয়ে ঢুকিয়ে দিলে পাতা টাতা পচে শুধু ডাটাটা থাকে, মনে হয় যেন মরে গেছে, কিন্তু আবার যখন শুকায় আবার সবুজ পাতা ছাড়ে, আবার জীবিত হয়ে যায়, দীর্ঘজীবী। তোমাকে আশীর্বাদ করলাম, তুমি দীর্ঘ জীবন লাভ করো, যেন অল্পতে তোমার ক্ষতি না হয়। আর এই যে ফুল আছে, ফুল হচ্ছে পবিত্র। তোমার জীবনটা পবিত্রময় থাকুক, ফুলের মতন হোক, যেন কোনো গন্ডগোল না আসে। যখন এইভাবে সাহেবকে বুঝিয়ে দিলেন, সাহেব করেন বর্ণনা, অপূর্ব এতদিন আমি মোটেই জানতাম না। বলছে তো অপূর্ব, আমি তো আগে জানতাম না, এর মাহাত্ম্য বুঝতাম না। বাহ বাবা। এইবার যখন ভিতরে নিয়ে বসে গেল, গুরুচাঁদ ঠাকুর কয়, কিবা হেতু এসেছেন একটু বলেন না আমার। বলছে এখানে একটা জাতি আছে, তারা দাঙ্গা করে, তাদের মা বোনেরা মানে পুরুষরা চুরি ডাকাতি করে, মায়েরা অসতী, তারা বাজার ঘাটে যায়। অর্থাৎ আমাদের মায়েরা সারা জীবন আমাদের পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করেছে না। এই যে মায়েরা শুধু ঘরে বসে থাকতো, পুরুষ ছেলে যদি মাঠে কাজ করতে যেত, রান্না করে ভাত নিয়ে যেত, যদি প্রয়োজন পড়তো তারা মাঠের কাজও করত, প্রয়োজন পড়লে বাজারে যেত, অর্থাৎ সংসারের জন্য সবকিছু করতে পারে। এইটা ওরা বলছে মেয়েরা খারাপ, বাজারে যায়, বাজারি মেয়ে। গুরুচাঁদ ঠাকুর সাহেবকে বললেন, সাহেব একটু আমার সাথে আসুন। ওই যে ওই পালতোলা নৌকো দেখছেন না, ওই এরাই তৈরি করে। ওই যে উঁচু উঁচু জায়গায় ঘর বাড়ি দেখছেন, এরা তৈরি করে। ওই যে জমিতে ফসল দেখছেন, এরাই তৈরি করে। এরা মাছ ধরে, এরা জাল বনে, এরা সমস্ত জীবনে যা যা লাগে সমস্ত কর্ম করে। আচ্ছা, মানব সমাজের জন্য যারা কর্ম করে, মানুষের সুখে দুঃখে যারা পাশে থাকে, তারা কোনোদিন ক্রিমিনাল হতে পারে? এই যে মানুষ, এই যারা আপনাদের অভ্যর্থনা দিয়ে নিয়ে এলেন, এতটা রাস্তা যারা আপনাদের বাদ্যবাদ দিয়ে আপনাদের নিয়ে এলেন, এদের দেখে মনে হয় এরা ক্রিমিনাল, এরা জন্মগতভাবে অপরাধী। সাহেব করেন বর্তনা, রাবিশ, এরা তো অপরাধী হতে পারে না। কি বলবো, সবার কাছে ওইখানে বসে কেস খারিজ করে দিয়েছে। বলছে ঠাকুর আপনার কি চাই? বলছে আমি তো অনেক কিছু চাই। এই যে আপনার পাশে এসপি আছে, এসডিও সাহেব আছে, এনাদের কাছে আমি কতবার দরবার করেছি আমার এই জাতির লেখাপড়ার জন্য একটু উচ্চ বিদ্যালয় করব। এরা শুধু আশ্বাস দিয়েছে, কোনোদিন একটা স্কুল স্যাংশন করে দেয়। এসডিওর দিকে কমিশনার তাকাচ্ছে, এসডিও সাহেব মাথা নিচু করে আছে। এসপির দিকে তাকাচ্ছেন, মাথা নিচু করে আছেন। বলছে আমি এখানে বসে স্কুল স্যাংশন করে দিয়ে যাচ্ছি, আপনার এখানে স্কুল হবে, এই মানুষ লেখাপড়া শিখবে, এরা মাথা তুলে দাঁড়াবে, তাহলে সেদিন থেকে এই সমাজের স্কুলে যাওয়ার অধিকার জন্মালো। ওখান থেকে তারা স্কুল পেয়েছিল, আজকে সেখান থেকে আমাদের মানুষ সেই বিপদের হাত থেকে বেঁচেছিল। আমরা শুধু জানি চন্ডাল থেকে নমসূত্র বানিয়েছে, কিন্তু আমাদের যদি এই বিপদের হাত থেকে না বাঁচাতো, তাহলে আমাদের মানুষ এই জায়গায় যেতে পারতো না। যারা যারা ওই ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে কেসে পড়েছিল, তাদের সাজা কি হয়েছিল জানেন? তাদের স্কুল বন্ধ, চাকরি বন্ধ, সমাজে কোনো অধিকার নাই। ইতিহাস ধরে এক এক করে বলবো সবার ঠাই। এই দেখবেন এখনো মাঝে মধ্যে বেরোয়, গত বছর বেরিয়েছিল না যে রানাঘাটের ওই ভিতরে আদিবাসীরা প্রথম বিএ পাস করেছে, প্রথম চাকরি পাচ্ছে। কেন? এরা তো আদিবাসী। তাহলে এরা আজকে কেন মাধ্যমিক পাস করবে? আজকে কেন এরা বিএ পাস করবে? কারণ এদের উপরে ওই কেস লাগু হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে। তারপরে ভারত সরকার সেই আইন তুলে নেওয়ার পরে তারা লেখাপড়ার অধিকার পেয়েছে। তাহলে আপনারা বুঝুন,
আমাদের মানুষ যদি সেই কেসে পড়তো তাহলে আমাদের মধ্যে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার, প্রফেসর, যে যা হোক না কেন একজনও হতে পারতো। তাহলে আমাদের জাতির পিতা বাবা গুরুচাঁদ ছাড়া আর তো কেহ নাই। ওই বিপদের দিনে হাত ধরে কেউ টেনে তোলে নাই। তাই এই জগতে যাহা কিছু আমাদের মধ্যে পাই, এর পরম বান্ধব গুরুচাঁদ ছাড়া আর তো কেহ নাই। তাই বলা হরি চাঁদ বাবা গুরুচাঁদ সবাই ধনী দেয়, তাদের মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করায়। এতদিন শুধু গোলাম ছিলাম বলি তোমার খাই, ওই মানুষের মর্যাদা কেউ কোনোদিন আমাদের তো দেয় নাই। তাই যার জন্য মানুষ হয়েছি বলি তোমার ধারে, তাকে বাবা বলা কি আর অন্যায় কিছু করে। তাই মহানন্দ হল্লার যিনি বলি তোমার কাছে, ঠিক ঠিক কথা সময় মতন লিখিয়া গিয়েছে, তাহার মতন বান্ধব আর এই জগতে নাই। এই জন্য বাবা গুরুচাঁদকে প্রণাম জানাই। যাহার জন্য মানুষ হলাম করি যে বর্ণনা, তাহার ভুলে গেলে মানুষ তো বলে না। তাই আমাদের এই দেশে যে যেখানে থাকে নিবেদন করি আমি সকলেরই বাকে, সবাই বাবা গুরুচাঁদকে স্মরণ করিবেন, তার আদর্শে সন্তানাদি মানুষও করিবেন। স্মরণ করে চললে পরে বলি সবার ঠাই, আমাদের কুপথে যাওয়ার কায়দা নাই। ভুলে গেলে কুপথেতে করিবে গমন, তাতে কিন্তু হবে না আদর্শ রক্ষণ। তাই আদর্শ রক্ষা করলে বলি সবার ধারে, যদি কেহ সঠিক পথে চলিতে যে পারে, তবেই জানি মানব ধর্ম রক্ষা বটে পায়। মানব ধর্ম মুক্ত ধর্ম বলিয়ে সবাই, তবে ভিন্ন কথা বললে দরকার কিছু নাই। আমার মতন আমি এখন শেষ করিতে চাই। যে কয়েকটি প্রশ্ন আমায় করেছিল দান, ধরে ধরে সবার মধ্যে দিলাম সমাধান, একটারও জবাব দিতে রাখি নাই বাকি। এই জন্য অন্তরে হলাম বড় খুশি, তবেই আর ভিন্ন কথা বলবো না। এখানে চলে যাবো কাব্য আলোচনা। বহু কথা বলতে গেলে পরে হয়তো বাদস্ত্রী হয়ে যেতে পারে। এই দিকে ছিল তোমার আমি সবার চরণে জানাই প্রণতি, এই বিশ্বাস আমার গুরুজন আমি সবার চরণ করবো। এখানে আমার মতন দিলাম সাঙ্গ করি। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ গোপাল চাঁদ।